শুভ 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 দিন নিউজ 24 এর জন্মদিন। সত্যিই তাই, আমাদের জন্মদিনের রেশ কিন্তু এখনো কাটেনি। আমরা ঠিক যেমনটি বারবার করে বলছিলাম যে আমাদের 3 দিন ব্যাপী আমরা বিশেষ আয়োজন করেছি এবং আজকে ঠিক তার শেষ দিন এবং জন্মদিনের রেশ এখনো কাটেনি, এই কথাটি বারবার করে বলছি। এবং হাঁটি হাঁটি পা করে নিউজ 24 এক বছর পদার্পণ করেছে এবং সেই উপলক্ষে আমি বারবারই একটা কথা সবসময় বলছি, আমরা সবাই মিলে বলছি যে আমাদের যারা সহকর্মীরা আছেন তারা সবসময় চেষ্টা করেছেন এই একটি বছর তাদের মেধা, মনন, শ্রম এবং সবকিছু দিয়ে নিউজ 24 এর পর্দায় সবশেষ সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। তারা কেমন করেছে সেটি বিচার কিন্তু আপনারাই করেছেন এবং একটি বছর আমরা পার করেছি ঠিক আজকে, এক বছর একদিন এবং পুরো সময় জুড়ে পুরোটা বছর এবং প্রতিটা দিন আমরা চাই যে আপনারা আমাদের সাথেই থাকুন সব সময়। ঠিক যেমনটি বলছিলাম যে এই 3 দিন আমরা সাজিয়েছি স্পেশালভাবে, স্পেশাল টক শো, স্পেশাল বিনোদন এবং স্পেশাল আমাদের সহকর্মীরা যেই সারা বছর কাজগুলো করেছে সেই কাজের কিছু অংশ বিশেষ আমরা দেখানোর চেষ্টা করেছি সব সময়। ঠিক এই মুহূর্তে আমার সাথে বিশেষ, একেবারেই বলবো যে বিশেষ একজন অতিথি আজকে আমার সাথে যুক্ত হয়েছেন এবং যাকে দেখলে আসলে আপনারা বুঝবেন যে পরিচয় করিয়ে দিবার আসলে কিছুই নেই। তারপরও আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই যে আজকে আমাদের উই লাভ স্পোর্টসের বিশেষ অতিথি, আমাদের সবার পছন্দের মোহাম্মদ জালাল ইউনুস। তিনি সাবেক ক্রিকেটার, সেই সাথে বর্তমান পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আরেকটি ব্যাপার হচ্ছে তিনি চেয়ারম্যান মিডিয়া এবং কমিউনিকেশন কমিটি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে একটু শুনতে চাই যে নিউজ 24 আসলে হাঁটি হাঁটি পা করে ঠিক একটা বছর আসলে পদার্পণ করলো, ঠিক আজকে এক বছর একদিন। এবং সবসময় যেটি থাকে যে আমাদের টেলিভিশন চ্যানেল অনেক আছে, আমরা দেখি যে তাদের প্রত্যাশা অনুযায়ী আসলে আমরা কাজ করতে পারি কিনা, সেই বিচারটা আমরা আসলে সবসময় দর্শকদের ওপরই আসলে ছেড়ে দিই, আপনাদের ওপর ছেড়ে দিই। আমরা চেষ্টা করি খেলাধুলাকে সবসময় এগিয়ে রাখতে, খেলাধুলার যেই সংবাদগুলো থাকে সেগুলোকে সবসময় সবার আগে উপস্থাপন করতে। এবং আমাদের যারা সহকর্মীরা আছেন তারা, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যে তারা রাত দিন মানে 24টা ঘন্টা কখনো কোনো কিছু চিন্তা ভাবনা না করে চেষ্টা করে ক্রিকেটকে সবার আগে, ক্রিকেটাররা কি করছেন তাদের সবকিছু আসলে তুলে ধরতে চেষ্টা করছে। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে নিউজ 24 আপনি দেখেছেন, রিপোর্টগুলো দেখেছেন, আপনি আমাদের সহকর্মীরা আপনার কাছে অনেক ইন্টারভিউ নিতে গেছে, আপনার কাছে কেমন লাগে স্যার? সবচেয়ে প্রথমে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই প্রথম বর্ষপূর্তিতে। নিউজ 24 এক বছর শেষ করেছে। ডেফিনেটলি এক বছর মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আমাদের সাথে নিউজ 24 আছে, কারণ যেভাবে তারা প্রোগ্রামগুলো করছে, যে স্ট্যান্ডার্ড মেনটেন করে যাচ্ছে, প্রতিটা নিউজ আমি দেখি। সব হয়তো আমার পক্ষে সম্ভব হয় না, বাট যতগুলো আমি দেখেছি, নিউজ দেখেছি, দে আর কোয়াইট আপডেটেড। অ্যান্ড স্পেশালি উই লাভ স্পোর্টস আপনাদের একটা প্রোগ্রাম হয়ে থাকে, আমি এটা রেগুলার চেষ্টা করি দেখতে, যদি আমি ঘরে বা অফিসে থাকি। তো ডেফিনেটলি আপনারা খুবই ভালো করছেন। এক বছর আপনারা স্পোর্টসকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। চেষ্টা করেছেন নট অনলি ক্রিকেট, প্রতিটাই স্পোর্টস ইভেন্ট প্রতিদিনই আমি দেখছি 24/7 আপনারা চেষ্টা করছেন যে এই প্রোগ্রামটা করার জন্য, স্পোর্টসকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য। আপনি খুবই ভালো করছেন। আমি শুভকামনা রইল যে আপনারা আরও আগে সামনের দিনগুলোতে ডেফিনেট আপনারা আরও ভালো করবেন। তো এক বছরে যেটা আমি বললাম, অনেক দূর এগিয়ে গেছেন আপনারা, ভালো চেষ্টা করছেন আপনারা স্পোর্টসকে প্রমোট করার জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে। এবং স্যার, আমি আরেকটু আপনার সাথে যুক্ত করতে চাই যে আমাদের বসুন্ধরা গ্রুপ, তারা আপনারা জানেন যে ভীষণ খেলা বান্ধব। তারা কিন্তু শুধুমাত্র ক্রিকেট, বিপিএল বলেন যে তাদের রংপুর রাইডার্স আছে, সেই সাথে মাশরাফি আইকন হিসেবে থাকছেন, এবং সেই সাথে আমি যদি বলি যে ক্রিকেটের তো আছেই, ফুটবল আছে, শেখ জামাল আছে, শেখ রাসেল আছে, সেই সাথে হকি আছে, হ্যান্ডবল আছে, মানে এত বেশি খেলা বান্ধব তারা যে সবসময় কিন্তু প্রত্যেকটা ইভেন্টকে তারা কিন্তু হাইলাইট করছে। না, এটা একটা বিশাল ব্যাপার। আমরা চাই এরকম বসুন্ধরা গ্রুপের মতো যারা বড় বড় কর্পোরেট গ্রুপরা আছে তারা স্পোর্টসে এগিয়ে আসুক। বসুন্ধরা অনেক দিন ধরেই কিন্তু তারা স্পন্সর করছে, ক্রিকেটে তারা শুরু করেছে। একবার মাঝখানে তারা একবার স্পন্সর করতে এসেছিল, যেটা পাকিস্তানের একটা সিরিজ ছিল আমার মনে আছে। তখন আমরা এই একটা এগ্রিমেন্ট করেছিলাম, স্পন্সর করার কথা ছিল একটা পাকিস্তান সিরিজ 2009 সালে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিরিজটা হয়নি। তো অনেকদিন ধরে বসুন্ধরা কিন্তু ক্রিকেটের সাথে জড়িত ছিল। আস্তে আস্তে দেখছি তারা কয়েকটা ক্লাব তারা এখন ওন করছে, স্পোর্টসে তারা অনেক প্রসার করছে তাদের এখানে। তো এটা একটা ভালো, ডেফিনেটলি এটা স্পোর্টসের জন্য ভালো। বড় বড় কর্পোরেট গ্রুপগুলো আসলে পরে স্পোর্টস প্রমোট হবে। বাংলাদেশের স্পোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। এখান থেকে স্পোর্টস থেকে যারা স্পোর্টসম্যানরা আছে, যারা এর সাথে জড়িত, তারাও ভালো একটা সাপোর্ট পাবে।
এই যে ক্লাবগুলোতে যারা ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে ডেফিনেটলি ফিনান্সিয়ালি এটাকে সাপোর্ট পাচ্ছে। আর এই ধরনের বড় গ্রুপে আসলে তারা প্রফেশনালি তারা খেলাটা নিতে পারে। আমরা অনেক আগে যে স্পন্সর ছিল না খেলাগুলোতে, তখন স্পন্সরের অভাবে দেখা যেত যে প্লেয়াররাও কিন্তু ওই ধরনের প্রফেশনাল হতে পারতো না। তো এখন দেখা যাচ্ছে এরকম বসুন্ধরা গ্রুপের মতো যখন যারা এই ক্লাবগুলো স্পন্সর করছে বা বিপিএল একটা তারা রিসেন্টলি রংপুর রাইডার্স তারা ওন করছে, তো একভাবে না একভাবে ডেফিনেটলি স্পোর্টস এবং স্পোর্টসম্যানরা এবং তারাই লাভবান হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সবার পছন্দের আসলে মাশরাফি বিন মুর্তজা, আমরা সবসময় কিন্তু যে মাশরাফিকে নিয়ে এত বেশি আসলে পছন্দ করি, পুরো বাংলাদেশ তাকে পছন্দ করে, তিনি আসলে আইকন হিসেবে আমাদের সাথে আছেন, সেটি আমাদের জন্য আসলেই অনেক বেশি মানে কি বলবো যে ভালো লাগার একটি বিষয়। আমি একটু মাশরাফির কথা যেহেতু চলেই এসছে, আমি একটু শুনতে চাই যে এরকম একটা কথা কিন্তু উঠে এসেছিল যে ওডিআইতে আসলে মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন হিসেবে থাকছেন না। মানে নিউজগুলো অনেক সময় হয় কি যে উপস্থাপনটা হয়তো একটু এমন ভাবে করা হয় যেটা আমরা হয়তো ফিলটা করি নেগেটিভ। সেটি আপনি কি বলবেন? না, আসলে তেমন কিছু ছিল না এটা। আমি জানি না মিডিয়াতে কেন এসছে যে টি-20 ক্যাপ্টেন্সি থেকে বা তার সে বিদায় নেবে এরকম এই ধরনের কোনো কিছু আমার মনে হয় না। সেরকম কোনো একটা সাবজেক্ট উঠে এসেছিল, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। যেহেতু সেই সময় টি-20 থেকে সে রিটায়ারমেন্ট নিবে, রিটায়ারমেন্টটা খুব আর্লি হয়ে গেছে, যেটা অ্যানাউন্সমেন্ট আর্লি হয়ে গেছে। কথা ছিল যে সে দেশে এসে রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করবে, কিন্তু সেটা না করে শ্রীলঙ্কা সিরিজের মাঝখানে সে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো। তো এর সাথে তখন অনেকে মনে করেছিল যে টি-20-তে হয়তো সে নাও থাকতে পারে। এটা আমার মনে হয় এটা একটা গুজব ছিল, রিউমার ছিল। আমাদের মধ্যে কখনই কোনো সময় মাশরাফিকে বলা হয়নি যে সে টি-20 ক্যাপ্টেন থাকবে না বা টি-20 টিমে থাকবে না, এই ধরনের কোনো ইস্যু কিন্তু সেই সময় ছিল না। তো এটা হয়তো একটা গুঞ্জন ছিল অনেকের, এইটাকেই রিউমারটাই মাঝে অনেকে মনে করেছিল এটাই একটা কনফার্ম নিউজ, হুইচ ইজ নট ট্রু অ্যাট অল। এবং ওডিআইয়ের কথা যদি বলি যে ওডিআইতেও কিন্তু ঠিক এই যে কিছুদিন আগে আমরা অনেক কিন্তু নিউজ দেখছিলাম যে হ্যাঁ মাশরাফি ওডিআই থেকেও আসলে তিনি সরে যাচ্ছেন বা তাকে সরবার জন্য আসলে বলা হয়েছে, সেটি কি আসলে ট্রু? আমার মনে আছে যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রেসিডেন্ট উনি কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছেন, একদম ক্লিয়ার করেছেন। উনি ক্লিয়ার করে বলেছেন মাশরাফি যতদিন উনি ফিট থাকবেন টিমে উনি থাকবেন এবং ডেফিনেটলি আন্ডার 2019 পর্যন্ত যে ওয়ার্ল্ড কাপ আছে সে পর্যন্ত উনি কন্টিনিউ করবেন এবং সেই পর্যন্ত উনি এখনো ক্যাপ্টেন আছেন। আর যদি ফিটনেস ঠিক থাকে, ওনার পারফরমেন্স যদি ঠিক থাকে, ডেফিনেটলি আর তো তাকে রিপ্লেস করার কোনো প্রশ্নই ওঠে না এখানে। উনি এটা ক্লিয়ার করেও কিন্তু বলে দিয়েছেন। এবং আমি যদি বলি যে বারবার করে এই কথাগুলো আসলে আমরা কেন বলি যে অনেক সময় অনলাইন কিছু পোর্টাল আছে বা প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া, এখন যে জিনিসটা হয় কি যে আমরা কিছু একটা যখন বলতে চাই সেটা বলার আগেই আসলে এমন এমন হেডলাইন আসলে যেটি থাকে, যেটি ফেসবুক বলেন, গণমাধ্যম আমি যদি বলি, টুইটার যদি বলি, এবং সবকিছুতে কিন্তু সবার আগে হেডলাইন দিয়ে চলে আসে। আপনার একটা কথা বলি, আমার কিন্তু ফেসবুক নাই, এই জন্য আমি ইচ্ছা করে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আমি খুলি নাই, কারণ আমি এটা আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে করি দ্যাটস অ্যানাদার অ্যাডেড প্রেসার। তার মানে এটা আপনার যারা ফ্যান তারা সবাই জেনে গেল যে আপনার ইউ হ্যাভ নো, আই হ্যাভ নো ফেসবুক। আমি এই জন্য আমি অ্যাডেড প্রেসারটা নিতে চাই না, আমি কমফোর্টেবল থাকতে চাই। আগে ফেসবুকের আগে কি লাইফ চলে নাই? আপনার কোনো কিছুই নেই মানে টুইটার? আমার টুইটার আছে, আমি টুইটার টুইট করি মাঝে মধ্যে, তাও আবার খুব অকেশন হিসেবে। হ্যাঁ, তো আমি এই জন্য ফেসবুকে সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু অনেক কিছু চলে আসে। একটা আপনি যদি আপনার যে এক্সপ্রেশনটা আপনি কিন্তু ওইখানে বলে দিচ্ছেন, যে বললেন মাশরাফির ব্যাপারটা বলে দিলেন, এটাই কিন্তু নিউজ হয়ে গেল, হুইচ ইজ নট ট্রু অ্যাট অল। বাস্তবে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো একটা আপনার সোশ্যাল নেটওয়ার্কে আপনি একটা নিউজ দিলে বা ওইখানে আপডেট করলে, স্ট্যাটাস দিলে, এটা আপনার ফলোয়ার যারা আছে ওটা ওখানে খুব মানে ওয়াইল্ড ফায়ারের মতো এটা ছড়িয়ে পড়ে। তো এতে হয় কি ওইটাকেই সবাই মনে করে এটাই সত্যি, বাস্তবে কিন্তু তা সত্যি না। তো আপনি যদি পরে যদি টেলিভিশন চ্যানেল অথবা প্রিন্ট মিডিয়াতে যদি দেখেন যে নিউজটা যখন এটা নিয়ে যখন নাড়াচাড়া হচ্ছে বা একটু আপনার ডেপথে যান, তখন দেখা যাচ্ছে আসলে নিউজটা সত্যি না। এবং হেডলাইনগুলো যেটি হয়, যেটি আমি একটা হেডলাইন দিচ্ছিলাম মানে দেখেছি আর কি, আপনি কিছু মনে করবেন না এবং অন্যভাবে নেবেন না, সেটি হচ্ছে নাসিরকে নিয়ে আমরা আসলে অনেক কথা বলি, নাসির কেন নেই এরকম করে আমাদের কাছে আমরা যখন কথা বলি তখন অনেক ফোনও আসে যে নাসিরকে কেন নেওয়া হচ্ছে না, আমাদের যারা অতিথিরা আসেন আর কি। সেই সময়টাতে আমরা দেখেছি যে এমন একটা হেডলাইন যে পাপন আউট নাসির ইন,
এখন আমি একটু বলি স্যার, এটা হচ্ছে আমাদের, আপনি বোধহয় চিনবেন, আমাদের কলকাতার একজন সাংবাদিক আছেন দেবব্রত চট্টোপাধ্যায়। দেবব্রত, জি। হ্যাঁ, তো উনি বলছিলেন যে আমি ঠিক আসলে বুঝতে পারছি না যে মানে পাপন আউট নাসির ইন, মানে নাসিরটা আসলে কে? এটা ইজ ভেরি আনফরচুনেট। দেখেন আপনি পাপনের সাথে, বা আমাদের প্রেসিডেন্টকে পাপন বলা হচ্ছে, আমাদের নাজমুল হাসান পাপন। আর এক্স্যাক্টলি। নাসির হোসেন হচ্ছে আমাদের ক্রিকেট প্লেয়ার। নাসির হোসেনের জায়গা নাসির হোসেন, প্রেসিডেন্ট সাহেব উনি ওনার জায়গায়। পাপনের সাথে বা নাসির প্রেসিডেন্ট সাহেবের সাথে নাসির হোসেনের কোনো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে না। এটা নিউজে কেন এসছে আমি জানি না। এটা কিন্তু অনেক সময় আমি একটা নাসিরকে কথা যখন বলি আপনাকে, একটা মানববন্ধন বা দেখেন, আপনাদের স্টেডিয়ামের সামনেও না, কিন্তু এটা কেন এরকম হয়েছিল আমি জানি ছিল। না, কারণ এই জিনিসটা সিলেক্টরদের উপর ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা। হ্যাঁ, সাপোর্ট স্টাফ আছে, টিম ম্যানেজার, তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত। নাসির কিছুদিন আগে, আপনার 2 বছর আগে আপনি যদি দেখেন, যে তার পারফরমেন্স লেভেল কিন্তু নেমে গিয়েছিল। যে লেভেলে ছিল সে, আমরা মনে করছিলাম যে নাসির 2012-13 সালে যে পারফর্ম করতো, তারপরে দেখেন আপনি 14-15 সালে ওর পারফরমেন্স লেভেল দেখেন, ও ন্যাশনাল ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখেন পারফরমেন্স লেভেলটা নিচে ছিল। তো ন্যাচারালি তখন ক্রিকেটাররা কিন্তু সেই জায়গায় উঠে আসছিল। মোসাদ্দেক, তারপরে মিরাজ। আপনার এখন মেরাজ পরে এসছে, আমি মোসাদ্দেকের কথা বলি। তো এখন রিয়াদ তখন নিচের দিকে খেলছিল। তো এখন এইগুলা বিবেচনা করলে কিন্তু আপনার দেখা যাচ্ছে নাসির কিন্তু ওই জায়গা নাই। তা আপনার এই ব্যাপারটা তো ছেড়ে দিতে হবে সিলেক্টরদের কাছে। তো এখানে কোনো একটা ফেভারিটিজম, কারণ প্রেসিডেন্ট সাহেবের কিন্তু উনি আত্মীয় হন না। হ্যাঁ, নাসিরও আত্মীয় হন না, প্রেসিডেন্ট সাহেবও নাসির আত্মীয় না। তো তাকে নিয়ে এরকম জড়ানোটা, ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট। অনেকের মধ্যে আমি একটা নিউজে একটা মনে করো চ্যানেলে বোধহয় একটা টক শোতে দেখেছিলাম, ওনাকে নিয়ে, এই নাসিরকে নিয়ে কথা হচ্ছিল। এক ভদ্রলোক এখানে, এক লয়ার কিন্তু এই কথা বলছিলেন। উনি মনে হচ্ছিল যে উনি সবই ক্রিকেটের বুঝেন এবং সবই ক্রিকেটের মধ্যে ব্যাপারটা উনি জানেন, উনি সিলেক্টর। হ্যাঁ, কেন নাসির নাই টিমে, পরে কিন্তু অনেকবার এটা এক্সপ্লেন করা হয়েছে। কিন্তু প্রথমেই কিন্তু আপনি যখন মিডিয়ার সামনে যান, লাইভ প্রোগ্রামে যে আপনি বলেছেন নাসিরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে তার এরকম সম্পর্ক ভালো না, আপনি কিন্তু সরাসরি বলে দিতে পারেন। কিন্তু কেউ কিন্তু এটা ডেপথে যায় না নাসির কেন নাই। পরে অনেকে কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড থেকে কিন্তু ক্লিয়ার করেছে কেন নাই, বিকজ অফ হিজ পারফরমেন্স। তারপর ওই জায়গায় এখন নাসির থেকে নিশ্চয়ই কেউ ভালো করছে। তো যা ভালো করলে আপনি তাকে তো একটা চান্স দিবেন। দেন লাস্ট আয়ারল্যান্ড সিরিজে কিন্তু একটা খেলাতে নাসির ছিল, কারণ তার সেখানে প্রয়োজন ছিল। আমি ছিলাম সেখানে টিম ম্যানেজার। স্যার, আমি একটু বলে নেই। জি, আমি না শুনবো, কারণ আমি আজকে আপনাকে পেয়েছি এবং আমি সত্যি মানে আমার কাছে এত ভালো লাগছে যে আজকে আপনি এতদিন পরে সময় দিয়েছেন। আমি কথা শুনতে চাই, কিন্তু তার আগে আমি একটা ব্রেক নিতে চাই। ব্রেকে যাবার আগে দর্শক বলতে চাই যে আমাদের সহকর্মী সানজিদা ইসলাম পদ্মা, তিনি একটি বছর তার মেধা, মনন এবং শক্তি দিয়ে যেই কাজগুলো, যেই রিপোর্টগুলো তিনি আপনাদের সামনে উপস্থাপন করেছেন, তারই কিছু অংশ বিশেষ আমরা এখন দেখতে চাই। উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়ার মধ্য দিয়ে দেশটি বারবার জানান দিচ্ছে বিশ্ব রাজনীতিতে তারাও হেলা করার বিষয় নয়। 2016 শুরুতেই হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণা দেয় উত্তর কোরিয়া। এরপর ফেব্রুয়ারিতে জাতিসংঘের হুমকি উপেক্ষা করে মহাকাশে দূরপাল্লার রকেট নিক্ষেপ করে। শেষ প্রান্তে এসে পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালানোর কথা জানায় উত্তর কোরিয়া। উত্তরকে রুখতে চীনও একসঙ্গে কাজ করতে সম্মত হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে। 2017-তে উত্তর কোরিয়ার দামামায় তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তাদের রুখতে চলতি মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থার্ড মোতায়েন সম্পন্ন করে যুক্তরাষ্ট্র। সিউলের সঙ্গে কয়েক দফা যৌথ সামরিক মহড়াও চালায় ওয়াশিংটন। কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বে স্ট্রাইক গ্রুপ রওনা দেয়। মোতায়েন হয় একটি পরমাণু অস্ত্রচালিত ডুবোজাহাজ, যা নিয়ে মার্চের দিকে ব্যাপক উত্তেজনা শুরু হয়। এসব কর্মকাণ্ডে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিত্রদেশ চীনেরও সমালোচনা কুড়িয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আবারও বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে পিয়ংইয়ং। সবশেষ চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার সংকট আলোচনার মধ্য দিয়ে সমাধানের বিষয়ে একমত হয়, তবে পিয়ংইয়ং তাণ্ডবের কোনো সুরাহা হয়নি এখনো।
আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ উই লাভ স্পোর্টসের বিশেষ আয়োজনে। এবং একটি কথা বলতে চাই যে নিউজ 24 সবসময় জনগণের পক্ষে কথা বলে, সাধারণ মানুষের কথা আপনাদের সামনে সবসময় তুলে ধরবার চেষ্টা করে। এবং আমাদের যারা সহকর্মীরা আমরা যারা আছি, আমরা সবসময় চেষ্টা করি যে সবশেষ খবর সবার আগে আপনাদের সামনে তুলে ধরবার জন্য, এবং সেই চেষ্টাটা আমরা সবসময় করব। এবং প্রিয় দর্শক, আমরা চাই আপনারা যেভাবে এই একটি বছর আমাদের সাথে ছিলেন, ঠিক এভাবেই সবসময় আমাদের সাথেই থাকবেন। আমার সাথে আজকে বিশেষ অতিথি, আমি আবার বলছি আর কি, যে বিশেষ আয়োজনে বিশেষ অতিথিরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ঠিক এই মুহূর্তে আমার সাথে বিশেষ অতিথি, যিনি আমাদের সবার পছন্দের জালাল ইউনুস, সাবেক ক্রিকেটার এবং বর্তমান পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা নাসির প্রসঙ্গে কথা বলছিলাম, যেটি একটু থেমে গিয়েছিলাম, সেটি যদি আপনি একটু বলেন। সেই সাথে আমি একটু যুক্ত করতে চাই যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও কিন্তু আমরা অনেক কথা শুনেছি, আসলে সেটিও যদি একটু যুক্ত করেন। যেখানে বলছিলাম যে আপনারা জানেন রিসেন্টলি আমরা আয়ারল্যান্ডে একটা ট্রাই সিরিজ খেলেছি। জি, তো সেখানে ট্রাই সিরিজে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড আর বাংলাদেশ, যে লাস্ট ওডিআইটা ছিল নিউজিল্যান্ডের এগেনস্টে, সেখানে আপনি দেখেছেন নাসির কিন্তু খেলেছে। জি, তো নাসিরের জায়গায় কিন্তু ওখানে মিরাজ ছিল, সেখানে মোসাদ্দেক ছিল। তো সবাই মনে করেছিল এরাই খেলবে এখানে, কিন্তু তার আগের দিন কোচ বললো আমার মনে হয় এখানে নাসিরকে খেলানো উচিত। কেন খেলানো উচিত? বিকজ হি থিঙ্কস দ্যাট উইকেট ইজ ফ্ল্যাট ওইখানে, এবং এই ফ্ল্যাট উইকেটে নাসির উইল ডু বেটার, এই জন্য তাকে খেলানো হয়েছিল। তো আপনি দেখেন এখানে কিন্তু অনেকে মনে করেছিল কোচ বা টিম ম্যানেজমেন্ট অথবা হাই অথরিটি, আমি যদি বলি যে তাদের সাথে প্রেসিডেন্টের নাসিরের কথা একটা যদি ক্লাস, বলি, ইটস অল রাবিশ, কিন্তু অ্যাবসলিউটলি রাবিশ। আমি একটু স্যার একটু যুক্ত করতে চাই, আমি আপনি বলি অনুমতি দিলে আমি একটু অনেকে মনে করেছিল কিন্তু কোচও বোধহয় নাসিরকে পছন্দ করে না, এটাও রাবিশ। কোচ পছন্দ করছে না, নাসিরের আগে আরো কয়েকটা প্লেয়ার ছিল বলেই কিন্তু তাদের চান্স দেওয়া হচ্ছিল। আর এখানে কিন্তু ক্রাইটেরিয়া বাংলাদেশ টিমের একটাই ক্রাইটেরিয়া ইজ পারফরমেন্স। আপনি পারফর্ম করেন, ইউ উইল গেট দ্য চান্স, কারণ আপনি তো টিমের ইন্টারেস্টে আপনি প্লেয়ারকে নেবেন, আপনি তো কারোর চেহারা দেখে তো এই টিমে নেবেন না। তো ডেফিনেটলি নাসিরের পরিচয়টা বেশি, সবাই চিনে, নাম আসে বেশি, সবাই নাসির নাসির করছিল। কিন্তু আপনি যদি 2 বছর ধরে আপনি অ্যানালাইজ করে দেখেন কে প্রথমে আসে, এরা আসে না নাসির আসে। তো এই বিবেচনা নাসিরের সাথে পার্সোনালি কোনো কিছুই নাই, ক্রিকেট বোর্ডের বা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তো প্রশ্নই আসে না। ওনাকে একবার একটা জায়গায় প্রশ্ন করেছিল নাসির কেন চান্স পায় না, উনি বলেছিল নাসিরের কিছু ইস্যু ছিল। ইস্যুটা কি ছিল? হয়তো এখানে যে ইস্যুটা ডিসিপ্লিনারি ইস্যু ছিল, হয়তো হয়তো একটু রেগুলার ছিল, হয়তো প্র্যাকটিসে হয়তো ওরকম ভালো করছিল না। রিপোর্টটা ছিল যে নাসিরের চান্সটা পাওয়ার স্কোপ কম ছিল তখন, সেটাই উনি বলেছিলেন। এবং এটাকে কিন্তু খুব রং টং দিয়ে অনেকে অনেক কিছু বলেছে যে তার সাথে নাসিরের বোধহয় কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম আছে। ইটস অ্যাবসলিউটলি রাবিশ। কিন্তু হ্যাঁ, আমাদের কিন্তু আমরা এও শুনেছিলাম যে প্রেসিডেন্ট আসলে যখন প্লেয়ার সিলেকশনটা হয় সেখানে প্রেসিডেন্ট আসলে নাকটা গলান। আসলে এটি আমি ব্যক্তিগতভাবে আমি এটাও বলে দিই আপনাকে, প্রেসিডেন্টের কিন্তু অ্যাপ্রুভালটা কিন্তু প্রেসিডেন্ট দেয়, এবং প্রতিটা দেশে যখন নাকি টিমটা সিলেক্ট করা হয়, 13 মেম্বার টিমটা সিলেক্ট করার পর যখন নাকি দেওয়া হয়ে থাকে, তখন প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করার সময় অনেক সময় সিলেক্টররা কিন্তু দেওয়ার পরে কিন্তু 2-1টা প্লেয়ারের জন্য ওইখানে কিছু তাদের কনফিউশন থাকে, তাকে খেলাবি কি খেলাবে না, তখন কিন্তু তারা প্রেসিডেন্টেরও কিন্তু একটা অ্যাডভাইস চায়। আমি একটু শুনতে চাই যে মানে আমরা সবসময় তো এরকম করে আসলে বলি, সেই জায়গাটা থেকে টেলিভিশন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আসলে সবসময় চেষ্টা করছে যে ক্রিকেটটা বলুন বা অন্য কোনো ফুটবল বলুন, প্রত্যেকটা ইভেন্টকেই তারা আসলে চেষ্টা করে যে হাইলাইট করবার জন্য। এবং ক্রিকেট এই মুহূর্তে আসলে আমাদের বাংলাদেশের জন্য ভীষণ জনপ্রিয়, সেটি আসলে বলতেই হয় যে আমরা সবাই ক্রিকেট খেলা পছন্দ করছি এবং মাঠে যাচ্ছি, ক্রিকেটারদের পছন্দ করছি। সেই জায়গাটা থেকে ক্রিকেট আপনাদের এই কমিটি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। 5-6 বছরের মধ্যে কিন্তু ক্রিকেটটা এত বেশি ডেভেলপ করেছে, যেটি কিন্তু আমরা সবাই দেখছি। সেখান থেকে যদি জিজ্ঞেস করি আপনাকে যে টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের কি কোনো অবদান আছে? অবশ্যই অবদান আছে, কেন থাকবে না। আপনি দেখেন 1977-এ ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ প্রথম পদার্পণ করেছে এমসিসির সাথে। সেই সময় 1977-78-এর দিকে তখন ছিল অনলি প্রিন্ট মিডিয়া। তখন কিন্তু এমসিসির খেলাকে তখন থেকে যেভাবে হাইলাইট করতো, তার এক্স্যাক্টলি, তো এমসিসি টিম আসতো এখানে, তো কয়েকটা 77, 78, 79 তখন তারা এখানে ভিজিট করতো। তখন থেকে কিন্তু বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটে পদার্পণ, অ্যান্ড গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে এত দূরে এসছে। সব সময় কিন্তু আজকে, তখন হয়তো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, ইলেকট্রনিক মিডিয়া 90s-এর দিকে এসছে, তো তখন খালি বাংলাদেশ টেলিভিশন ছিল। তো
তো বাংলাদেশ টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার অবদান তো ডেফিনেটলি আমরা ভুলতে পারবো না। তারা সবসময় সাপোর্ট দিয়ে গেছে, যেখানে সেই সময় আমাদের ফিনান্সিয়াল অত কন্ডিশন অত ভালো ছিল না, পত্রপত্রিকারও ডেফিনেটলি তারাও এত অ্যাফ্লুয়েন্ট ছিল না, কিন্তু তারপরেও বাংলাদেশ দল যখন আইসিসি কোনো ট্রফিতে খেলতে যেত তখন কিন্তু অনেক সাংবাদিক কভার করতে যেতেন, খুব কষ্ট করে যেতেন তারা, কিন্তু পয়সা জোগাড় করে। আমি জানি, আমি নিজে ব্যক্তিগতভাবে, এখন যারা আপনাদের এখানে নিউজ এডিটর আছেন ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, তখন তারা স্পোর্টস রিপোর্টার ছিলেন, তারা ফিল্ডে গিয়ে স্পোর্টস কভার করতো। তা আমি তাদের সাথে এই জন্য খুব ওষ্ঠপ্রষ্টভাবে তাদের সাথে আমি জড়িত ছিলাম, তো খুবই কাছে থেকে চিনি। তো তাদের আমি কষ্ট করতে দেখেছি, তো তখন থেকেই কিন্তু তারা কভার করে এসছেন, এবং বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট বলেন, ইমপ্রুভমেন্ট বলেন, মিডিয়া একটা বড় স্টেক হোল্ডার, এবং অবশ্যই আমরা তাদের ধন্যবাদ জানাই। এবং সেই জায়গাটা থেকে যদি আবারও আমি একটু নিউজ 24 এর কাছে আসতে চাই, যে আমরা নিউজ 24 আসলে সবসময় চেষ্টা করছি, আপনি দেখেন যে আমরা প্রত্যেক দিন 6টা দিন আসলে শুক্রবার ছাড়া 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু উই লাভ স্পোর্টসটা হয়, এবং সেখানে শুধু ক্রিকেট না, যত ইভেন্ট হচ্ছে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, এক্সেট্রা লাইক দ্যাট, সবকিছু কিন্তু তুলে ধরবার চেষ্টা করছি, এবং যা কিছু ঘটছে আপনার সবকিছু সবার আগে আসলে দিতে চেষ্টা করছি। সেখান থেকে আসলে, এবং রাজনৈতিক টকশো হচ্ছে, বিনোদনের কথা আমরা তুলে ধরছি, আমরা চেষ্টা করছি রাজনৈতিক যে টকশোগুলো, রাজনীতিতে কি ঘটছে সেগুলো তুলে ধরার জন্য, এবং সেই সাথে আমরা চেষ্টা করছি যে নিউজের আসলে কিভাবে আসলে সবসময় জনগণের পক্ষে কথা বলা যায়, সাধারণ মানুষের কথা আসলে তুলে ধরা যায়, সেগুলোও কিন্তু আমরা কিন্তু এই একটি বছরে কিন্তু করে এসেছি। সেখান থেকে আপনার একটু সাজেশন শুনতে চাই যে আর কি করলে, বা আপনার প্রত্যাশাটা কি এবং চাওয়ার জায়গাটা আসলে কতটুকু আছে, যে কি হলে আসলে ভালো হয়। আমরা তো, আপনি অনেক চ্যানেলই আসলে দেখছেন যে অনেক অনুষ্ঠানমালা আসলে হচ্ছে। আমার মনে হয় যে এখনো ডেফিনেটলি আপনাদের কিন্তু এখানে যেহেতু 16 কোটি মানুষ, তাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া এখন প্রতিটা চ্যানেল তাদের অলমোস্ট ঘরে ঘরে আছে, তো আপনাদের কিন্তু রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাইবো যে আপনারা যা অ্যাকচুয়ালি বাস্তবে ঘটে সেটা আপনারা তুলে ধরেন। রিউমার অথবা কোনো গুজব অথবা কোনো ট্যাবলয়েড নিউজ টাইপ এই ধরনের কিছু যাতে দর্শকের কাছে না জানানো হয়, তারা কিন্তু তখন একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়। এই খেলাগুলোতেই স্পোর্টসম্যানদের সম্পর্কে বলেন, যারা সব স্পোর্টসম্যানদের বলছি, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সুইমিং বলেন, হকি বলেন, আপনার যেটা একটু বললেন যে আপনার অ্যাকচুয়াল নিউজটা আপনারা তুলে ধরতে চান, হ্যাঁ, যে কী ঘটছে, রিয়েলিটিতে কী ঘটছে, নট এজ এ রিউমার বা কোনো একটা গুজব না, বা একটা ট্যাবলয়েড নিউজ না। এই ধরনের যদি আপনারা এগুলো অ্যাভয়েড করেন, অ্যাকচুয়াল নিউজ যদি আপনারা তুলে ধরতে চেষ্টা করেন। আরেকটা জিনিস আমি আপনার প্রশংসা করে আপনারা দেখেছি যে অনেক ধরনের স্পোর্টসে যারা জড়িত তারা কিন্তু আপনার এখানে আসে, এটা কিন্তু ভেরি গুড একটা আপনাদের স্টেপ নিয়েছেন, যে আরো অনেক স্পোর্টস আছে যেগুলো নাকি সামনে তারা এরকম হ্যাঁ ওরকম তারা কাভারেজটা পায় না, তাদের এই পাবলিসিটিটা নাই। কাবাডি আছে, সুইমিং আছে, হ্যান্ডবল আছে, মেয়েদেরও হ্যান্ডবল আছে, ফুটবল, মেয়েরা, হ্যাঁ, এরাও আসছে আপনার এখানে, ওরাও কথা বলার একটা সুযোগ পাচ্ছে। এতে হবে কি, তাহলে অনেকে ইন্টারেস্ট গ্রো করবে, যাদের এদের অনেকে স্পন্সর পান না। স্পন্সর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ অর্থ না থাকলে কিন্তু আপনি স্পোর্টসকেও কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন না। তো আপনারা আপনাদের মাধ্যমে ওদের এখানে তুলে ধরলে ডেফিনেটলি অনেকে অ্যাট্রাক্ট করবে সামনে আসার জন্য। তো আপনারা ওইভাবেই তাদের নিয়ে প্রোগ্রাম করেন, আমরা কিন্তু সেই কাজটাই করছি, মানে এটা কিন্তু জি বরাবরের মতো কিন্তু অ্যাপ্রিশিয়েট দ্যাট, যে নট অনলি ক্রিকেটই সবচেয়ে বেশি পপুলার এখন, তাছাড়াও ক্রিকেট ছাড়াও যে আপনারা অনেককে এখানে নিয়ে আসেন, সামনে তুলে ধরেন, এটা একটা বড় একটা আপনাদের ডেফিনেট একটা বড়। আমি একটু আপনার কাছে শুনতে চাই, আপনি নিজেও আসলে ক্রিকেট খেলেছেন, ক্রিকেট এখন যারা খেলছে তাদেরকে আসলে অনেক কাছে থেকে দেখছেন। বর্তমান ক্রিকেটে যেই ফ্যাসিলিটিস বলি বা যা কিছু বলি সবকিছুই কিন্তু অনেক ভালো, এবং আপনারা যখন আগে খেলেছেন সেই সময়টাতে কিন্তু আপনারা কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু পাননি। ডেফিনেটলি না, তা আপনাকে বলি, যখন আমরা প্রিমিয়ার ডিভিশন খেলতাম, ক্রিকেট খেলতাম ফার্স্ট ডিভিশনে, এখন তো যারা ক্লাব তারা নিজেই সব রকম সাপোর্ট দিচ্ছে, লজিস্টিক সাপোর্ট, ক্যাটারিং বলেন, যে এখন বাইরে থেকে ক্যাটারিং করা হয়। মিনারেল ওয়াটারটা তখন আমাদের কাছে বড় একটা বিশেষ একটা বড় ব্যাপার ছিল, যে আমরা বোতলে পানি খাবো। তখন আমাদের সময় তো কোনো মিনারেল ওয়াটার ছিল না। আমাদের তখন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে তারাই কিন্তু সাপোর্টটা দিত। মাঝখানে যে ড্রিঙ্ক হতো, আপনি জানেন, একটা বালতিতে করে পানি নিয়ে আসতো, আর একটা পিতলের আপনার একটা গ্লাস থাকতো, ওই গ্লাসে ব্রেকের মধ্যে 25 ওভার্স বা 20 ওভারের পর একটা ব্রেক হতো, সেখানে সব প্লেয়াররা ওই ময়লা হাতে একটা বালতিটার মধ্যে গ্লাস চুবিয়ে সবাই পানি খেত। দ্যাট ওয়াজ দ্য ড্রিঙ্ক। এই অবস্থা থেকে এখন এই অবস্থায় এসছে। তখন আমরা স্টেডিয়ামের, বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরে যখন যতগুলো আপনি এখন দেখেন, হকি স্টেডিয়াম চলে গেছেন, 3টা মাঠ ছিল, মাঠে কোনো ঘাস ছিল না, সেই মাঠের উপরে খেলা হতো।
তো সেখান থেকেই আস্তে আস্তে ক্রিকেটের ইন্টারেস্ট তখন ছিল। অনেকে যারা ফর্মার ক্রিকেটার এখন যারা রিটায়ার করে গেছে, বয়স হয়ে গিয়েছে, তারাও কিন্তু অনেক অবদান আছে তাদের। গ্র্যাজুয়ালি এক একটা স্টেজে এক এক ধরনের এক একজনের অবদান, এটা কিন্তু আমরা ভুলতে পারবো না। আর্লি 70s যারা ক্রিকেট খেলতো তারা ক্রিকেটকে ধরে করে রেখেছিল, তাদের একরকম অবদান। 70s পরে 80, 90s দিকে যারা এসছে তাদেরও একরকম এখানে ক্রিকেটের কন্ট্রিবিউশন আছে। প্রত্যেকের জায়গা থেকে কিন্তু কন্ট্রিবিউট করেছে, নাহলে কিন্তু ক্রিকেট এত দূর এগিয়ে আসতো না। আমি একটু শুনতে চাই যে বর্তমান ক্রিকেট আসলে যেভাবে এগোচ্ছে, আসলে আমাদের প্রত্যাশাটা কিন্তু আপনারা কিন্তু বাড়িয়ে দিয়েছেন, যে আমরা কিন্তু এখন তিল থেকে আসলে তাল খসলে কিন্তু অনেক কথা আসলে বলি, কারণ অনেক মানে এত বেশি চাওয়া, এবং যে চাওয়াটা ছিল সেটা কিন্তু আপনারাই করেছেন। আমি একটু শুনতে চাই যে বর্তমান ক্রিকেট যে অবস্থাতে আছে সেখান থেকে আপনারা আসলে কোথায় নিয়ে যেতে চান এবং কি দেখছেন সেটি আমি শুনতে চাই স্যার। তবে তার আগে আমি একটু ব্রেক নিতে চাই। দর্শক, আমি যাচ্ছি ছোট একটা ব্রেকে, তবে ব্রেকে যাবার আগে বলতে চাই যে আমরা কিন্তু সবসময় একটা কথাই বারবার করে বলছি, যে আমরা জনগণের পক্ষে কথা বলি এবং সাধারণ মানুষের কথা সবসময় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, এবং সেই সাথে আমাদের যারা সহকর্মীরা আছেন তারা এই একটি বছর তাদের মেধা মনন শ্রম দিয়ে সবার আগে সবশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছে। ঠিক সেই ধারাবাহিকতা রেখেই আশিকুর রহমান শ্রাবণ, যিনি বন্যার সময় আপনারা দেখেছেন যে তিনি কিন্তু চলে গেছেন, এবং বন্যাতে মানুষ কি খাচ্ছে, সেখানে তারা কিভাবে থাকছে, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছে। আশিকুর রহমান শ্রাবণ তিনি এই একটি বছর যা কাজ করেছেন, যা রিপোর্ট দেখিয়েছেন, যেই সব প্রতিবেদন তিনি আপনাদের সামনে তুলে ধরেছেন, সবকিছু মিলে তার ছোট্ট একটা প্রতিবেদন আমরা দেখাতে চাই আপনাদেরকে। শিশু শ্রম নিয়ে গণমাধ্যমে অনেক কাজ হয়েছে, কিন্তু যে সমস্ত শিশুরা বিড়ি শিল্পে কাজ করে তাদের সে অন্ধকার জীবনে তেমন কেউই অনুসন্ধানী আলো ফেলেনি। নিউজ 24-এ শিশুটির নাম শ্রমিক শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদনে তাদের অন্ধকার জীবনের সুখ দুঃখগুলোতে অনুসন্ধানী আলো ফেলার চেষ্টা করেছিলাম। বয়স 10, কিন্তু কাজের অভিজ্ঞতা 6 বছরের। তোমার বয়স কত? 10 বছর। ভালো করে কথা বলতেই শেখেনি, কিন্তু বিড়ির সাদা কফিনে তামাটে তামাক ঢোকাচ্ছে। ঘরে ভাত নেই, কিন্তু হাঁপানি অ্যাজমার বসত বাড়ি। রংপুরের হারাগাছে ঘরে ঘরে বিকলাঙ্গতা, কারণ তামাক। কর্তৃপক্ষ চুপ অথবা অসহায়। মালিকরা বেপরোয়া, গুন্ডা। বাইরে যান, আপনি বাইরে দাঁড়ান। ক্যামেরা পার্সন ক্যামেরা অন করবে না অফ করবে, এইটা আপনারা কি নিয়ন্ত্রণ করেন? এখানে আসিয়ে কোনো ক্যামেরা চালু করতে পারবেন না, বেশটার এখানে ভেজালে বলি যাবেন। মানবতা ও শিশু অধিকার অচেনা শব্দ কারখানার অন্ধকূপে।
আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে আজকের উই লাভ স্পোর্টসটা একেবারেই ভীষণ স্পেশালভাবে সাজানো হয়েছে এবং আমরা কিন্তু সবসময় বলছি যে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা কিন্তু 3 দিন ব্যাপী আয়োজন করেছি এবং বিশেষ আয়োজনে বিশেষ অতিথিরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ঠিক আজকেও আমার সাথে বিশেষ অতিথি আছেন জালাল ইউনুস। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম আপনাকে যে বর্তমান ক্রিকেট যেই জায়গাতে আছে সেই জায়গাটাতে থেকে আসলে কোথায় দেখতে চান ক্রিকেটটাকে, কারণ এত বেশি আমাদের প্রত্যাশা সেটা আপনারাই আসলে বাড়িয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, দেখেন আমরা যখন ক্রিকেট বোর্ডে আসি, এই যে বোর্ডটা এখন যারা আছে, তখন আমরা কিন্তু একটা টার্গেট বা গোল বলেন সেট করে নিয়েছিলাম। তো আমাদের টার্গেটটা ছিল আমরা 2018 সালের মধ্যে আমরা ওডিআইতে 8 নম্বরে অ্যাটলিস্ট আসতে পারি র্যাঙ্কিংয়ে, সেটা আমাদের চেষ্টা ছিল। কিন্তু আমরা অলরেডি আমরা অ্যাচিভ করে ফেলেছি অনেক আগে এবং উই আর নাও ইন নাম্বার 7। নাম্বার 7 থেকে আমরা চাই যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আমরা 5 কি 6 আসতে চাই। এবং এটা নট অনলি দ্যাট, র্যাঙ্কিং ইজ নট ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেদার আমরা স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলছি কিনা। মানে আমরা যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়েছি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওডিআইতে বলেন বা টেস্টে, এই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমরা কন্টিনিউ করতে চাই এবং কনসিস্টেন্সিটা থাকে। হ্যাঁ, এখন দেখবেন যে আমরা দেখা যাচ্ছে যে আজকে এখন ভালো করছি, হয়তো কোন একটা ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের সিরিজে আমরা গিয়ে কিন্তু আবার খারাপ করতে পারি। দিস ইজ ক্রিকেট, এটা হতেই পারে। আপনি ইংল্যান্ড দেখেন, যখন নাকি আপনার ইংল্যান্ডে যখন নাকি ওরা ইন্ডিয়া আসে, যখন তারা কিন্তু ফুললি একটা হোয়াইট ওয়াশ হয়ে যায়। আবার অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ড বা ইন্ডিয়া যখন ইংল্যান্ডে খেলতে যায়, তারা কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে যায়। দ্যাট ডাজন্ট মিন যে ইংল্যান্ড খারাপ বা অস্ট্রেলিয়া খারাপ। তো সুতরাং কিন্তু দে হ্যাভ দ্য স্ট্যান্ডার্ড। আমরা ওই ধরনের স্ট্যান্ডার্ড একটা রাখতে চাই যে সবসময় আমরা মানে হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে চাই। এবং আমরা কিন্তু সবসময় বলি যে ক্রিকেট ইজ হ্যাপেনিং, আসলে যে কোনো সময় যা কিছু হতে পারে, বাট আমরা একটা কম্পিটিটিভ, হাইলি কম্পিটিটিভ টিম করব, এটাই আমাদের গোল। এবং হাইলি কম্পিটিটিভ টিম করতে হলে আমরা যাতে আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তাদের সাথে যাতে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি। নট যে আমাদের সব খেলা জিততে হবে তা না, বাট ভালো ক্রিকেট খেলতে চাই অ্যান্ড কম্পিটিটিভ ক্রিকেট, এটাই আমাদের টার্গেট। এটা 2019 সালের মধ্যে অথবা 2020 সালের মধ্যে আমরা যাতে টেস্টে আর ভালো করতে পারি, কারণ বর্তমানে টেস্টে আমরা 9 নম্বরে আছি। আমরা এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই। এই জন্য যত ধরনের কাজ করার দরকার, যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার গ্রো করার দরকার, ফ্যাসিলিটিস দরকার, প্লেয়াররা পাইপলাইনের প্লেয়ার যারা আছে, পাইপলাইন প্লেয়ারদের তাদের আরও ওই কম্পিটিটিভ ক্রিকেট থেকে হাইলি কম্পিটিটিভ ক্রিকেটার বানাতে হবে ওদের। এই সব করার জন্য আমাদের কাজ করতে হবে এবং এই কাজ করার জন্যই আমরা প্রস্তুত আছি। এবং ইনশাআল্লাহ যদি ধরেন এই কমিটি যদি আবার ক্রিকেট বোর্ডে আসে, ডেফিনেটলি আমাদের গোল হবে যাতে আমরা এই লেভেলে আমরা ক্রিকেটকে নিয়ে যেতে পারি। তবে আমরা কিন্তু এতটুকু বলবোই আসলে, এবং সেই সাথে আপনাদের সবাইকে আসলে অভিনন্দন জানাতে চাই। নিউজ 24 এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে, আপনাদের এই কমিটিটা আসার পর থেকে আমরা কিন্তু দেখছি যে ক্রিকেটের কিন্তু যত উন্নত হচ্ছে সেটা কিন্তু এই কমিটিতেই আমরা কিন্তু পেয়েছি এবং সেই ধারাবাহিকতা আমি মনে করি যে সেটা কিন্তু বজায় থাকবে। একটু শুনতে চাই যে অস্ট্রেলিয়া টিমের কথা আপনি বলছিলেন, নিউজিল্যান্ডের সাথে আমরা ডেফিনেটলি ভীষণ ভালো খেলছি, অস্ট্রেলিয়া টিম সামনের মাসে আসার কথা, সেটি একটু শুনতে চাই যে প্রস্তুতিটা আসলে কেমন হচ্ছে। অনেক আগে 10 তারিখ থেকে ক্যাম্প শুরু হয়ে গিয়েছে, এখন ওদের কন্ডিশনিং ক্যাম্প চলছে। কোচ বোধহয় আজকে বোধহয় চলে আসবে বা গতকালকে হয়তো চলে এসছে হেড কোচ। তো প্রোগ্রাম করা ছিল, অনেকে বলছে হেড কোচ কেন আসছে না, এই নিয়েও এখানে দেখেছি অনেক রকমের কথা হচ্ছে। হেড কোচ 2 মাস আগে কিন্তু প্রোগ্রাম করে দিয়েছিল যে আমাদের অস্ট্রেলিয়া সফরে, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এই দুইটার জন্য কি শিডিউল হবে সব ঠিক করা ছিল। তো প্রথমে কোচের কোনো দরকার ছিল না, কোচ সবসময় কিন্তু আমাদের সাথে যোগাযোগে আছে, তো মেলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে। তো প্রথমে আপনার যে কন্ডিশনিং এটা শেষ হয়ে যাবে, কোচ আসার পরে ব্যাটিং বোলিংয়ে চলে যাবে। উই আর ভেরি মাচ রেডি। সেই ধরনের ক্যাম্পিং চলছে, বৃষ্টির জন্য কিছুটা প্রবলেম হচ্ছে, কিছু করার নাই, ইনডোরে প্র্যাকটিস হচ্ছে। তো উই আর এক্সপেক্টিং অস্ট্রেলিয়া এবং তাদের ক্রিকেট অস্ট্রেলিয়া এবং প্লেয়ারদের সাথে একটা প্রবলেম চলছে। কিছুদিন আগে বোধহয় তাদের গতকালকে বা তার আগে একটা মিটিং হয়েছে, তাদের মধ্যে কিছুটা তারা হয়তো একটা নিউট্রাল জায়গায় আসতে চাচ্ছে, চেষ্টা করছে বোথ দ্য পার্টি উইন উইন সিচুয়েশনে আসুক। যদি আগেই শেষ হয়ে যায় সিরিজের আগে আমাদের, ডেফিনেটলি তারা আমাদের এখানে আসবে। তারাও কিন্তু রেডি হচ্ছে, তারা মনে খুব সম্ভবত তাদের 10 তারিখ থেকে তারা প্র্যাকটিস শুরু করবে।
এবং আরেকটু জিনিসটা আপনার কাছে জানতে চাই যে ক্রিকেট আসলে ক্রিকেটাররা বাংলাদেশকে যেভাবে হাইলাইট করছে, ক্রিকেট যেভাবে আসলে ভালো হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকটা দল যে দলগুলোর সাথে খেলছি তারা নিঃসন্দেহে শক্তিশালী দল। আমি যদি ইন্ডিয়ার কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সবার সাথেই কিন্তু আমরা ভালো করছি। আপনারা যখন যান আসলে আমাদের দেশের বাইরে যখন সফর থাকে তখন আসলে দেখেন তারা আসলে আমাদেরকে কিভাবে নিচ্ছে, একটু যদি শুনি আপনার কাছে। রিসেন্টলি আমাদের পারফরমেন্স কিন্তু আমি ক্রেডিট দিই অল গোস টু দ্য ক্রিকেটার্স, এই ক্রেডিটটা Exactly তারা খুবই right. ভালো করছে এবং ক্রিকেটার ভালো করছে বলে এখন আমরা আইসিসিতে যখন মিটিংয়ে যাচ্ছে আমাদের ক্রিকেট বোর্ড থেকে, আমাদের মাননীয় প্রেসিডেন্ট যখন বোর্ডে ওইখানে কথা বলছেন, আগে যে তার ওইখানে যেরকম তাকে একটা জায়গায় পজিশনে নিয়ে কথা বলতো তার থেকে এখন বেটার পজিশনে উনি আছেন। শুধুমাত্র এখন অ্যাডভাইস performance চান ওনার কাছ থেকে, উনি কয়েকটা কমিটিতে উনি আছেন ওইখানে। এটা কিন্তু আমাদের ক্রিকেটের পারফরমেন্সের কারণেই, হ্যাঁ, যে আজকে বাংলাদেশকে তারা আমল দিচ্ছে। আগে কিন্তু এই ধরনের আমলটা পাওয়া যেত না আমি আজকে ঠিক 5-6 সেটাই বছর শুনতে আগে। চাচ্ছি যে হ্যাঁ, কেমন সেই এটা আমলটা কারণটা কিন্তু হচ্ছে। আমাদের আজকে পারফরমেন্সের কারণেই। এখন ওখানে গেলে আমাদের হয়তো কোনো একটা ডিসিশন নিয়ে এটা আলাপ অফ দ্য মিটিং যখন কথাবার্তা হয় তখন আমাদের প্রেসিডেন্ট থেকে তারা কিছু পরামর্শ চান কি করা যেতে পারে, কি হতে পারে। তো উই আর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ইন আইসিসি। ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের পারফরমেন্সের কারণেই হচ্ছে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি একটু শুনতে চাই আপনার কাছে, যারা ক্রিকেটাররা এই মুহূর্তে আছেন, আমরা কিন্তু যেই 11 জনের টিমটা দেখছি সেটি নিঃসন্দেহে ভালো, তারাই আমাদেরকে জয়গুলো ছিনিয়ে এনে দিচ্ছেন। কিন্তু তারপরও আমরা আসলে ওই যে বলি যে একটু কোনো কিছু আপনাদের যদি খুঁত থাকে সেটিকে আমরা আসলে হাইলাইট করবার চেষ্টা করি। সেখান থেকে একটু যদি শুনি যে ওয়ান ডাউন নিয়ে আমরা সবসময় কথা বলছি, রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলছি, সাকিব আল হাসানের পরবর্তীতে কে আসবেন, তামিম ইকবালের রিপ্লেসমেন্ট কে হবেন, মুশির রিপ্লেসমেন্ট কে হবেন, সবসময় এই কথাগুলো বলছি এবং ওয়ান ডাউন নিয়ে আমরা সবসময় কথা বলে যাচ্ছি। সেটি একটু শুনতে চাই যে সেই জায়গাগুলোতে আপনার আসলে ভাবনাটা কি, আমি আপনি কেমন আপনাকে সরাসরি বলি, এখানে আমাদের 5 জন ক্রিকেটার আছে, মাশরাফি, রিয়াদ, সাকিব, তামিম। এরা কিন্তু আপনার আরো 5-6 বছর খেলতে পারবে আমার ধারণা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ইমরুল কায়েস আছে, যদি সেরকম কোনো কিছু না ঘটে। এক্স্যাক্টলি, ইমরুল কায়েস আছে, তারপরে মুসাদ্দেক আছে, তারপরে মিরাজ আছে, এরপরে আমাদের শান্ত আছে, নাজমুল হাসান শান্ত, এরপরে আছে আপনার ধরেন আমি সাইফুদ্দিনের কথা বলতে পারি, আরো কামরুল কিছু ইসলাম রাব্বি এরা আছে, আরো কিছু প্রমিসিং ক্রিকেটার আছে, এরা কিন্তু রেডি হচ্ছে। তো এখন 5 জন ক্রিকেটারের সাথে বাকি 5-6 জন ক্রিকেটার পরে বাকি 6 জন ক্রিকেটার কিন্তু এখানে ফাইট করে আসবে আচ্ছা। টিমের মধ্যে। তাসকিন আছে, হ্যাঁ, তাদের কিন্তু বয়স এখনো পড়ে আছে এদের। রুবেল আছে, এখন রুবেল রুবেল কিন্তু আছে, অনেকদিন পরে সুযোগ পেয়েছে রুবেল আছে, এবং কিন্তু খুব আমি ভালো এগুলো করেছে। কিছু ইয়াং ক্রিকেটারদের কথা বললাম, তাদের কিন্তু এখনো হাতে তাদের 10-15 বছর আছে তাদের হাতে। আচ্ছা। সো দেয়ার লট অফ টাইম, এখন থেকে দে আর গেটিং রেডি। এখন অনেকে হয়তো এখানে ভালো করছে না, এতে হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু তারা একদিন না একদিন ভালো করবে, বিকজ দে আর ইনবর্ন ট্যালেন্টেড প্লেয়ার। এটা কিন্তু প্রমাণ করেছে। তো আজকে না হোক কালকে আসবে, একদিন খারাপ করবে, একদিন ভালো করবে, একজনকে রিপ্লেস করবে। তো এরকম পাইপলাইনে এরকম প্লেয়ার আমাদের আছে এবং ইট উইল বি এ ভেরি গুড টিম। এবং আশা করি এখানে তারা এই 5 জন প্লেয়ার যাদের কথা বললাম আগামী 5-6 বছর তারাই কিন্তু লিডিং দিবে। যদি কোনো ইনজুরি না থাকে অথবা যদি আরো কোনো প্রবলেম যদি না থাকে তাদের মধ্যে, ডেফিনেটলি দে উইল লিড বাংলাদেশ। আমি একটু আমার টিমের মধ্যে আমি বলবো যে ক্রিকেট টিম, আমাদের টিম, আমার টিম, আমাদের সবার টিম, সেখানে আসলে লেগ স্পিনারের কথা একটু বলতেই হয় যে সেরকম আসলে দেখছি না। এবং আমি যদি বলি যে পুরো ওয়ার্ল্ডে আসলে লেগ স্পিনারের সংখ্যাটা কিছুটা কম। আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি শুধুমাত্র আদিল রশিদ, আরও 2-3 জন প্লেয়ারকে আমি দেখেছি। সে জায়গাটা থেকে আমাদের আসলে কেউ নেই। আমাদের কি পাইপলাইনে এমন আছে কোনো লেগ স্পিনার? তেমন ইউর রাইট, এখনো অ্যাকিউট শর্টেজ আমার মনে হয় না। লেখনকে আমরা মনে করছিলাম সে একটা জায়গা করে নিতে পারবে, জুবাইর লিখন। তো এখন সে আসতে পারেনি। আরো 2-1 প্লেয়ার আছে, রাইট আর্ম লেগ স্পিনার আমরা খুঁজছি। হ্যাঁ, তো এই ধরনের প্লেয়ার এখন আমার মনে হয় না দেয়ার শর্টেজ আছে বোধহয়, আমার কাছে মনে হচ্ছে। এই শর্টেজটাকে অলরেডি ট্যালেন্ট হান্ট করছি। কিছু প্লেয়ার আছে যারা এজ গ্রুপে কিছু প্লেয়ার আছে এখানে, এদের ভবিষ্যতে হয়তো তারা উঠে আসতে পারবে। তবে এখনই এই মুহূর্তে কিন্তু আমি কোনো ওরকম লেগ স্পিনার দেখছি না যারা এখন বাংলাদেশ দলে খেলতে পারবে। তো আমাদের হাতে যারা আছে তাদের নিয়ে আমাদের খেলতে হবে। বাট আমার মনে হয় খুব শীঘ্রই আমরা হয়তো কিছু লেগ স্পিনার দেখতে পাবো। আচ্ছা, হ্যাঁ, আছে, আমি নাম বলতে চাই না, কিছু জুনিয়র প্লেয়ার আছে, ওদের নিয়ে কাজ করা হচ্ছে, একাডেমিতে কাজ করা হচ্ছে, ওরা কিছু এজ গ্রুপেও খেলছে।
এদের নিয়ে আমাদের গ্রুম আপ করতে হবে, গ্রুম আপ করে তাহলে ওদের ওই ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেটার বানাতে হবে ওদের। এবং সিলেক্টর যারা আছেন তারা আসলে তাদের মেধা মনন দিয়ে সবসময় চেষ্টা করছেন এবং সবাই আমাদের সাবেক ক্রিকেটাররা তারা ভেরি লিজেন্ড আমাদের জন্য এবং তারা একটা সময় বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন আসলে, এবং সেই জায়গাটা থেকে শুনতে চাই যে তারা আসলে চেষ্টা করছেন ভালো ভালো প্লেয়ারকে আসলে আমাদের সামনে তুলে ধরবার জন্য। পাইপলাইনের কথা যদি বলি যে কেমন আছে আসলে, এই যে আমি একটু আগে বললাম ডেফিনেট পাইপলাইনে কিছু প্লেয়ার এবং আছে, তারা আরো আসলে কিছু কিভাবে কাজ করছে, মানে প্লেয়ার আমাদের হান্টটা আসলে কিভাবে প্লেয়ার হচ্ছে? হান্টটা দেখেন আমাদের এজ গ্রুপ আছে আন্ডার 13, 15, 17, সেখানে একটা আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট হয়, সারা বাংলাদেশে কিন্তু এই টুর্নামেন্টটা হয়, গ্রুপ করে দেওয়া হয়, জোনগুলো ভাগ করে দেওয়া হয়, ডিভিশন ভাগ করে দেওয়া হয়, তারা ওই ডিভিশনে খেলে, ডিভিশন থেকে আস্তে আস্তে ঠিক পিরামিডের মতো উঠে আসে, নিচে অথবা ধরেন প্রায় 400-500 প্লেয়ার খেলছে, আস্তে আস্তে বাছাই করে 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 যখন আমরা পিরামিডে হয়তো 10-15টা প্লেয়ারকে আমরা সিলেক্ট করে নিই, এরা তখন আমাদের একাডেমিতে তাদের দেওয়া হয়, একাডেমিতে তখন হাই পারফরমেন্স একটা ইউনিট আছে আমাদের, তাদের নিয়ে কাজ করা হয়, তখন তাদের আপনি নিউট্রিশন বলেন, মানে ডায়েটের কথা বলছি, এডুকেশন বলেন, ক্রিকেট এডুকেশন বলেন, তারপরে আপনার খেলার আরও কিছু ট্রেনিংয়ের কথা বলেন, সব কিছু তখন এখান থেকে প্রোভাইড করা হয়। সেই একাডেমিতে আমাদের বিদেশি কোচরা আছে, তাদের আন্ডারে কিন্তু তারা তখন ট্রেনিংটা নেওয়া শুরু করে। এবং সত্যি কথা বলতে যে আমি বারবারই কিন্তু বলছিলাম যে আপনার সাথে কথা বলতে গেলে আসলে শেষ হবার নয়, এবং আপনি ভীষণ অসাধারণ কথা বলেন, এত সুন্দরভাবে উপস্থাপন করেন যেটি শুধু আমার শুনতেই আসলে ভালো লাগে। আজকে নিউজ 24-কে সময় দিয়েছেন এবং বিশেষ আয়োজনে সাথে ছিলেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক আমার মনে হয় যে আপনাদের এই কমিটির হাত ধরে আসলে সামনের দিকে সেভাবে এগিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, নিউজ 24-কে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের, তবে বলতে চাই যে উই লাভ স্পোর্টসের আজকের বিশেষ আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বোর্ড পরিচালক জালাল ইউনুস, এবং আমরা ঠিক আগামীকাল থেকে একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। এবং যেমনটি আমরা বলছিলাম যে নিউজ 24 হাঁটি হাঁটি পা করে ঠিক একটি বছর, আজকে 1 বছর 1 দিন আসলে অতিক্রম করেছে, ঠিক সেই ধারাবাহিকতা রেখে নিউজ 24 সবসময় চেষ্টা করে জনগণের পক্ষে কথা বলতে এবং সাধারণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের যারা সহকর্মীরা আছেন তারা সবসময় চেষ্টা করছেন তাদের বেস্ট কাজ এবং বেস্ট রিপোর্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা সবসময় দেখতে থাকুন নিউজ 24, সাথে থাকুন সবসময়। ধন্যবাদ সবাইকে।